ঘরে ঢুকে ধূপ করে সোফায় বসে পড়ল মেঘা। পায়ে বাইরের জুতো, কাঁধে ব্যাগ। মেয়েকে এভাবে বসে পড়তে দেখে এগিয়ে এসে কণিকা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, ওভাবে বসে পড়লি যে? মার কথা শুনে হাও মাও করে কেঁদে উঠল মেঘা। মেয়েকে এরকম করে দেখে অস্থির হয়ে উঠলেন কণিকা। কেউ কি খারাপ কিছু করেছে তার মেয়ের সাথে? 23 বছরের ভর যৌবনা কন্যা তার। যতই দিন যাচ্ছে ততই উথলে উঠছে যৌবন। কুঁচ বরণ কন্যা তার, মেঘ বরণ চুল। ডান হাতে মেয়ের মুখটা তুলে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন, কিছু বলবি তো? কি হয়েছে তোর? মেঘা এবার আস্তে আস্তে চোখ মুছে বলল, মৈনাক বিয়ে করছে। কণিকা চমকে উঠলেন কথাটা শুনে। মৈনাক বিয়ে করছে মানে কি? কাকে বিয়ে করছে? কাকে বিয়ে করছে জানি না, কিন্তু সে আমার জন্যে আর অপেক্ষা করবে না। উত্তেজিত হয়ে উঠলেন কণিকা। এসব কি ছেলেখেলা পেয়েছে সে? কথাবার্তা পাকা হওয়ার পর বিয়ে করবে না মানে? তুই কিছু বলিসনি? কণিকা ছুটে গিয়ে মোবাইলটা হাতে নিলেন। মেঘা উঠে গিয়ে মার হাত ধরে জিজ্ঞেস করলো, কাকে ফোন করছো? তোর বাবাকে। না, এখন ফোন করতে হবে না, বাবা অফিস থেকে ঘরে আসুক, তারপর বলবে। বাবার প্রেশার হাই, হন্তদন্ত হয়ে ছুটে আসতে গিয়ে কোনো কাণ্ড ঘটবে। কণিকা আস্তে আস্তে গিয়ে বিছানায় বসলেন। হাজারো দুশ্চিন্তা তার মাথায় এখন জমাট বাঁধতে শুরু করেছে। মেঘা এবার MBBS ফাইনালে, মৈনাক পিজি করছে। কলেজে ভর্তি হবার সময় থেকেই সে মৈনাককে ভালোবাসে। মেঘার মতো সেও মা বাবার একমাত্র সন্তান। মৈনাকের বাবা বড় শিল্পপতি, বিশাল বাংলো তার, কোটি কোটি টাকার সম্পত্তি। কণিকা অবশ্য ভদ্রলোকের নামধাম কিছুই জানেন না, সবই তার মেঘার মুখ থেকে শোনা। রাতে মেঘার বাবা সুপ্রকাশ সমাদ্দার বাড়ি আসতেই কণিকা এক শ্বাসে সব বলে ফেললেন। সুপ্রকাশবাবু অবশ্য উত্তেজিত হলেন না। তিনি মেঘাকে ডাকলেন, মেঘা, মেঘা, মা আমার। মেঘা পাশে এসে দাঁড়ালো। কি শুনছি এসব? মাটির দিকে তাকিয়ে মেঘা বলল, মা তো সব জানে। জানে মানে? কে এই ছেলেটা? তোমরা বিয়ে পর্যন্ত পাকা করে ফেলেছিলে, অথচ। কথাটা থামিয়ে কণিকা বললেন, আসলে আমি ভেবেছিলাম একটু অবসর নিয়ে তোমাকে কথাগুলো বলবো, হাতে তো সময় ছিল। এবার একটু রেগে গেলেন সুপ্রকাশবাবু। তার মানে এখানে বিয়ে হবে এটা তোমরা মা মেয়ে ফাইনাল করে রেখেছো? শুধু আমাকে জানানোটা বাকি ছিল, তাই তো? না মানে আমতা আমতা করতে লাগলেন কণিকা। কিছুক্ষণ চুপচাপ থেকে সুপ্রকাশবাবু বললেন, বিয়ের যখন কথাবার্তা ঠিকঠাক ছিল তাহলে ছেলেটা হঠাৎ কথা থেকে সরে এলো কেন? মেঘা এবার ঘটনাটা খুলে বলল, আসলে বাবা মৈনাক আমাকে খুব ভালোবাসে। সে আমার জন্য সারা জীবন অপেক্ষা করত, কিন্তু তার মার হঠাৎ ক্যান্সার ধরা পড়ার সব উলটপালট হয়ে গেল। কথাটা শুনে সুপ্রকাশবাবু একটু নড়ে চড়ে বসলেন। তার ভাব দেখে কণিকার মনে হলো যুক্তিটা তার স্বামীর কাছে গ্রহণযোগ্য হয়েছে। এরপর আর মেঘার বাবা কোনো টোকাটুকি করলেন না, একটি বারও মেয়েকে অবিশ্বাস করলেন না। মেয়ের দীর্ঘ গল্পটা মন দিয়ে শুনলেন। সব কথা শেষ হওয়ার পর মেয়ের হাত ধরে বললেন, কাল আমরা মৈনাকের বাড়ি যাব, ওকে বলে রাখিস। কাল? কেন? কথা পাকা করতে। উজ্জ্বল হয়ে উঠল মেঘার চোখ। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে সে প্রজাপতির মতো উড়ে এঘর থেকে ও ঘরে চলে গেল। কণিকা মেঘার বাবার দিকে একবার দেখলেন। লোকটা একটু খিটখিটে মেজাজের হলেও মানুষ হিসেবে খারাপ নন। কণিকা কান পেতে শুনলেন ও ঘর থেকে মেঘার খিলখিল হাসি ভেসে আসছে। গাড়িটা শহরের কোলাহল ছাড়িয়ে VIP রোড ধরে যাচ্ছে এখন। সুপ্রকাশবাবু ঘড়ি দেখলেন, সকাল 10টা 5।
পেছনের সিটে তিনি আর কণিকা বসেছেন, সামনের সিটে ড্রাইভার, পাশে মেঘা। সে বাড়ির ঠিকানা জানে, সে নাকি আগে একবার মৈনাকের সাথে এসেছে, একবার না কয়েকবার। এ প্রশ্ন বারবার করে যাচ্ছেন কণিকা। মেঘার মুখ থেকে একই উত্তর আসছে, বললাম তো একবার। কণিকা লক্ষ্য করলেন প্রতিবার এই উত্তরের মধ্যে দৃঢ়তা কমছে। কণিকার বুক চিরে একটা ভারী বাতাস বেরিয়ে মহাসড়কে তুমুল হাওয়ায় হারিয়ে গেল। বাড়ি এসে গেছে বিশাল অট্টালিকা। মেঘা আর তার বাবা গাড়ি থেকে নেমে দরজার ডোরবেল দিলেন। কণিকা পথের বাতাসে অবিন্যস্ত চুল ঠিক করতে করতে দরজার দিকে তাকালেন। এক সুদর্শন প্রৌঢ় বেরিয়ে আসছেন, প্রায় সব চুলই পাকা, চেহারা এখনও নির্ভাজ, নিটোল শরীরের অনুপাতে চুলের বয়স গড়িয়েছে আগে ভাগে। এক দেখাতেই কণিকার পুরো সংসারে কেঁপে উঠল। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার। গাড়ির সিটে শামুকের মতো গুটিয়ে গেলেন তিনি। মাকে ঘুরে না দেখে মেঘা গাড়ির কাছে এসে দেখল কণিকা গাড়ির সিটে শরীর এলিয়ে দিচ্ছেন। কি হয়েছে মা? কণিকা ঘোলাটে চোখে মেঘাকে দেখলেন। সত্যি তার এখন প্রচণ্ড শরীর খারাপ করছে। ভাগ্যিস ভদ্রলোক তাকে দেখেননি। অতীতের ধোঁয়া ছোঁয়ার বাইরে নিভৃতে নিরালায় তিনি বেশ সুন্দরভাবেই একটা সংসার সাজিয়েছিলেন, কিন্তু চিলের মতো নিজের অতীত আজ ঠিক খুঁজে বের করেছে। কণিকা মেঘার দিকে তাকিয়ে বললেন, আমার মাথা ঘুরছে, বাড়ি যাব। ঠিক আছে, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। ব্যস্ত হয়ে উঠলেন কণিকা। সুপ্রকাশবাবুকে ডাকতে গেলে সেই ভদ্রলোকও পেছনে পেছনে গাড়ি পর্যন্ত চলে আসতে পারেন। না না, লাগবে না, আমি বাড়ি যেতে পারবো, ড্রাইভার তো আছে। তোমরা কথাবার্তা সেরে একটা ট্যাক্সি নিয়ে চলে এসো। সুপ্রকাশবাবু এতক্ষণে ঘরের ছেলে ভেতরে চলে গেছেন। একটা ছিপছিপে তরুণ এদিকে এগিয়ে আসছে। ভালো করে দেখলেন কণিকা। মনে হলো নবযুবক নয়, তার দিকে 30 বছর আগের অতীত এগিয়ে আসছি। সেই রং, সেই হাঁটা। এ যদি মৈনাক হয়, তাহলে সেই বয়স্ক ভদ্রলোক কি তার বাবা? মেঘাকে আর কথা বলতে না দিয়ে কণিকা ড্রাইভারকে বললেন, তুমি স্টার্ট দাও, তাড়াতাড়ি বাড়ি চলো। বলে মেঘাকে প্রায় ঠেলে দরজাটা বন্ধ করে দিলেন। ছেলের গাড়ির কাছে আস্তে আস্তেই গাড়িটা বেরিয়ে গেল। তন্ন তন্ন করে কণিকা তার ফটোগুলো খুঁজছেন। সমস্ত অ্যালবাম বের করে তার ফটোগুলো খুবলে খুবলে তুলে ফেলছেন। এগুলো সব দূরে কোথাও ছুঁড়ে ফেলতে হবে। কণিকা দেখতে কেমন ছিলেন তার চিহ্নমাত্র তিনি আর রাখবেন না। তারপর তিনি নিরুদ্দেশ যাত্রা করবেন, এই সংসারে আর ফিরে আসবেন না। প্লাস্টিকের ব্যাগে ফটোগুলো ঢুকিয়ে সামান্য টাকা আলমারিতে থেকে নিতে নিতেই ফোনটা বেজে উঠল। মেঘা ফোন করেছে, তারা রওনা দিয়েছে, আধ ঘন্টা লাগবে পৌঁছতে। ফোনটা রাখতে রাখতেই কণিকার খেয়াল হলো মেঘা যখন ফোন করেছিল তখন স্ক্রিনে কণিকার গলা জড়িয়ে মেঘার একটা ছবি ভেসে উঠেছিল। আস্তে করে কণিকা সোফায় বসে পড়লেন। কণিকার সাথে মেঘার এমন কয়েকশো ছবি মোবাইলে গ্যালারিতে আছে। কণিকা যখন নিরুদ্দেশ হবেন তখন মৈনাকের বাবা কি জানতে পারবেন না? দেখি, কে তোমার মা? তারপর কি আর কারও বুঝতে বাকি থাকবে কণিকা কেন গা ঢাকা দিয়েছেন? বুকটা অসম্ভব ধরফর করছে কণিকার। একটা বিপদ আস্তে আস্তে অপ্রতিরোধ্য হচ্ছে। সিঁড়িতে মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছে। প্লাস্টিকের ব্যাগ সমেত ছবিগুলো তাড়াতাড়ি সোফার কোণে লুকিয়ে দরজা খুললেন কণিকা। সুপ্রকাশবাবু ঢুকেই জিজ্ঞেস করলেন, তোমার শরীর এখন কেমন? ঠিকই আছে। কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে। মৈনাক তার মাকে নিয়ে আজ রাত 9টার ফ্লাইটে মুম্বাইয়ে টাটাতে যাচ্ছে। ফিরে আসার পর সব ফাইনাল হবে। আগ্রহের সাথে কণিকা জানতে চাইলেন, মৈনাকের বাবাও যাচ্ছেন? না, উনি অপারেশনের সময় যাবেন, আজ নয়। রাত 8টা। বাবা মেয়ে যে যার রুমে শুয়ে আছে। একটা লম্বা ঘোমটা টেনে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন কণিকা। ঝড়ের বেগে ভাড়া গাড়িটা যাচ্ছে। দূরে নিভু নিভু আলোয় নিশ্চিন্দি নিকেতনের সারি সারি ঘর দেখা যাচ্ছে। এগুলো সব টাউনশিপ।
সংসারী মানুষের আনন্দলোক। কেউ খাচ্ছে, কেউ ঘুমোচ্ছে, কেউ প্রিয়তমার কোলে মাথা রেখে অসীম আগ্রহে দিনান্তে গল্প বলছে। রাস্তার দুধারের গাছগাছালি সব তার চেনা। তারা আগ্রহ নিয়ে এত বছর পর কণিকাকে আবার দেখছে। এ পথ ধরে একটা সময় কত গেছেন তার ইয়ত্তা নেই। আজ যে বাড়ির গেটে গেছিলেন সে বাড়ির প্রতিটি ইট তার চেনা। সকালে যে পাকা চুল ভদ্রলোককে দেখলেন তিনি অমিতাভ গুপ্ত, তার মাস্টার্সের সহপাঠী বন্ধু, এবং কণিকা তার কলেজের ড্রিম গার্ল। দুজনের চাঁদ জ্যোৎস্নার সম্পর্ক। এ বাড়িতে প্রথম যেদিন কণিকা এসেছিলেন সেদিন ভাঙা বাড়ি ফাঁকা। অমিতাভর বাবা মা বাইরে। গল্পে গল্পে বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে থেকে রাত। রাতের একটা আশ্চর্য মোহময়ী ক্ষমতা থাকে প্রেম ভালোবাসাকে অদম্য করে তুলতে, সে হাওয়া দেয়। সে রাতেও জ্যোৎস্না ছিল, আকাশ ভরা ঝিকিমিকি তারারা ছিল। কণিকার চোখে স্বপ্ন ছিল, স্বপ্নে স্বপ্নে একটা আস্ত শরীর ডুবে যাচ্ছিল আরেকটা শরীরে। তারপর কণিকার যখন হুঁশ ফিরল তখন তিনি এঁটো। লজ্জায় কণিকা মুখ তুলতে পারছিলেন না। অমিতাভ বুঝেছিলেন যৌবনের এ ভুলের নাম ভুল নয়, ভালোবাসার পূর্ণতায় এমন ভুল হয়। কিন্তু কি আশ্চর্য এ ভুল, যে ভুলের অনুতাপ দীর্ঘ হলো না, বরং একই ভুলের পুনরাবৃত্তি যেন জন্য উন্মুখ হয়ে বারবার ছুটে গেলেন অমিতাভর ডাকে। তারপর এক শ্রাবণ সন্ধ্যায় কণিকা যেদিন জানলেন তিনি কুমারী মা হতে যাচ্ছেন, সেদিন আবার এ দরজায় এলেন। অমিতাভকে সব বললেন। অমিতাভ তার সব শুনে পাথরের মতো বসে রইলেন। একটি কথাও বললেন না, দুটি হাত বাড়িয়ে কাছে ডেকে নিলেন না। এরপরের গল্প এক অভিমানী নারীর অন্তরাল বাসের গল্প, এক কুমারী মায়ের সদ্যজাত শিশুকে নিয়ে অবগুণ্ঠনে লুকিয়ে থাকার গল্প। কিন্তু এভাবে কতদিন? ছেলে বড় হলে তার পিতৃর পরিচয় কী হবে, সে ভাবনা তাকে কুড়ে কুড়ে খেলো দিন রাত। ছেলে কাঁদলে তিনি দরজা জানলা বন্ধ করে বুকের সাথে লেপ্টে রাখলেন যাতে কেউ কান্না শুনতে না পায়। এভাবেই একটা বছর শুধু লুকিয়ে থাকলেন, লুকিয়ে রাখলেন। একদিন কিছু না ভেবে সোজা চলে এলেন অমিতাভর বাড়ির গেটে। সিঁড়িতে ছেলেকে শুইয়ে ছুট্টে রাস্তা পার হয়ে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। বাচ্চার কান্না শুনে এক নবদম্পতিকে ওপর থেকে নেমে আসতে দেখলেন। চরম উৎকণ্ঠায় যখন চোখ প্রায় বুজেই ফেলতে চাইছিলেন, তখনই দেখলেন অমিতাভের বউ অসীম মমতায় শিশুটিকে কোলে তুলে নিলেন। হারানো এক আর প্রাপ্তির এক অবর্ণনীয় অনুভূতিতে কণিকা ভেসে গেলেন। সব ছেড়ে ছুড়ে অন্ন বস্ত্রের জোগাড়ে শুরু হলো এবার আরেক সংগ্রাম। পছন্দ অপছন্দের হাফ ডজন সরকারি চাকরি করতে করতে সুপ্রকাশবাবুর কোম্পানিতে যেদিন ঢুকলেন, যেদিন ছিল পূর্ণিমা, তারও 2 বছর পর আবার এক পূর্ণিমাতে সুপ্রকাশবাবুর তার চেম্বারে কণিকাকে ডেকে নিয়ে বসিয়ে রাখলেন। কণিকা ঠায় বসে রইলেন। চাঁদ তখনও ওঠেনি, সূর্যও পুরোপুরি ডুবে যায়নি। কে কার অপেক্ষায় বলা মুশকিল। সুপ্রকাশবাবু কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছিলেন, আর কণিকা শুনতে ভয় পাচ্ছে। অবশেষে সুপ্রকাশবাবুই মৌনতা ভাঙলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই। কণিকার গাল গড়িয়ে জল নেমে এলো। তার মানে অবশেষে তিনি একটা সংসার খুঁজে পেলেন। সুপ্রকাশবাবুর সাথে তার বয়সের অনেক ফারাক হলেও মানিয়ে নিতে অসুবিধা হয়নি। মানুষটা আদ্যোপান্ত ভদ্রলোক। সবচেয়ে বড় কথা, তিনি কখনো কণিকার অতীত নিয়ে প্রশ্ন করেননি। কথাগুলো ভাবতে ভাবতে কণিকা হারিয়ে গেলেন অতীতের অলিগলিতে। কতক্ষণ কে জানে। ড্রাইভার ঘুরে তার দিকে দেখছে। এখানেই তো বলেছিলেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কণিকা ড্রাইভারকে প্রশ্ন করলেন, তুমি কি একটু ওয়েট করতে পারবে? কতক্ষণ ম্যাডাম? শুধু একটা কথা জিজ্ঞেস করেই চলে আসবো। অবাক হয়ে তাকালো ড্রাইভার। শুধু একটা কথার জন্য এত পথ?
কণিকা গেট খুলে ভেতরে ঢুকে দরজায় বেল দিলেন। একবার, দুবার, তিনবার। অমিতাভ কি ঘুমিয়ে গেছে? কেউ একজন তাকে উপরের ব্যালকনি থেকে দেখল। পায়ের শব্দ, আস্তে আস্তে নিচে আসছে। দরজা খুলে যিনি বেরিয়ে এলেন তাকে দেখি কণিকার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। ঠিক 30 বছর আগে যেমন হতো ঠিক তেমনি। কোনো দুঃসাহসে যে তিনি এতদূর এসেছেন এখন নিজেই বুঝতে পারছে না। অমিতাভ কণিকার পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, কিন্তু এই অবাঞ্ছিত অতিথিকে ভেতরে নিয়ে যেতে কোনো সংকোচ করলেন না। পুরনো কোনো কাসুন্দিও ঘাটলেন না। সোফায় মুখোমুখি বসে শুধু মাটির দিকে তাকিয়ে রইলেন। কণিকা ঘড়ির দিকে দেখলেন, রাত বাড়ছে, যা বলার তাড়াতাড়ি বলতে হবে। ট্যাক্সিটা চলে গেলে বাড়ি ফিরতে পারবেন না, তাই খুব আস্তে করে বললেন, আমি আজ সকালেও এসেছিলাম। অমিতাভ মাটির দিকে তাকিয়েই বললেন, বুঝতে পারছি। কণিকা জানতে চাইলেন, তোমার কি একই সন্তান? হ্যাঁ। মৈনাক? কণিকা দুরু দুরু বুকে জিজ্ঞেস করলেন, তাতে কি তুমি কোনো এক রাতে বারান্দার সিঁড়িতে কুড়িয়ে পেয়েছিলে? অমিতাভকে হঠাৎ ভীষণ আতঙ্কিত মনে হলো। ঘরে কেউ নেই জেনেও তিনি চারদিকে তাকালেন, তারপর কণিকার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। সমস্ত প্রেম, পাপ, গ্লানি, বিচ্ছেদের যূথবদ্ধ তীক্ষ্ণ দৃষ্টির সামনে কণিকা আস্তে আস্তে চোখ নামিয়ে নিলেন। অমিতাভ গুপ্তের মনে হলো পৃথিবীটা শুধু গোল নয়, বড্ড ছোট। মেঘামার কোলে মাথা রেখে পড়ে আছে। কণিকা এইমাত্র তার জীবনের গদ্য মেঘাকে শুনিয়ে মলাট বন্ধ করে একটা প্রচণ্ড বিস্ফোরণের ভয়ে প্রহর গুনছেন। মেঘা এইমাত্র জেনেছে মৈনাক আর সে একই মায়ের সন্তান। মুহূর্তে বদলে গেছে মৈনাকের সাথে সম্পর্কের সংজ্ঞা। এ বিয়ে আর হচ্ছে না। তার স্বপ্নে দেখা ঘরটা তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। তবু সে কিছু বলল না। কণিকার কালি ঝুলি মাখা জীবন নিয়ে কোনো প্রশ্নও তুলল না। আস্তে আস্তে কোল থেকে মাথা তুলে পরম মমতায় মার গলা জড়িয়ে ধরল। তারপর বলল, মা, কথাগুলো যেন বাবা জানতে না পারে।